আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা ফিরছি আলোচনায়। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে লোকমান ভাই, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাই যে ৯০ দিনের জন্য যে ট্যারিফ সেটা স্থগিত করেছে। এখন আসি যে আমাদের যে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যে চিঠিটি দিয়েছিল, সেক্ষেত্রে উল্লেখ করা ছিল যে মেডিকেল ইকুইপমেন্ট এর ক্ষেত্রে যে ট্যারিফ রয়েছে সেটি ৫০% নামিয়ে আনবে, অর্থাৎ অর্ধেক করে ফেলবে। ৯০ দিন পরে আবার চালু হোক আর না হোক, এই ৫০% ট্যারিফ তো কমানো হবেই মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে। আপনি স্বাস্থ্য খাতের একজন উদ্যোক্তা, আপনার ক্ষেত্রে এই ৫০% ট্যারিফ কমানোতে মেডিকেল যন্ত্রপাতি আমদানিতে কি প্রভাব রাখবে? ধন্যবাদ আপনাকে। এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা। প্রথমে আপনার সাথে সাথে আমিও মার্কিন প্রেসিডেন্টকে স্বাগতম জানাই। উনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অনুরোধ রক্ষা করেছেন, ৯০ দিন স্থগিত করেছেন। আর পাশাপাশি মেডিকেল ইকুইপমেন্ট আমেরিকান 50% যদি লেস করে যে সমস্ত ট্যারিফগুলো আছে, তাতে অনেক ভালো হবে। আপনি জানেন যে পৃথিবীর অন্যান্য দেশে, মানে উন্নত দেশগুলো যেভাবে আছে, সেই যেভাবে ইকুইপমেন্টগুলো আছে, সেই তুলনায় আমেরিকান ইকুইপমেন্ট খারাপ না, সবচেয়ে ভালো মানের দিক। হ্যাঁ, মানের দিক থেকে খুবই ভালো। সেই ইকুইপমেন্টগুলো সাধারণত আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানই কিনতে পারে না, এই ট্যারিফের কারণে, ট্যাক্সের কারণে দাম অপেক্ষাকৃত বেশি পড়ে। যদি 50% কমিয়ে দেয়, আমি জানি না এই মুহূর্তে কতটুকু কমবে, তা আমার মনে হয় যে আমেরিকান পণ্য যদি আমাদের ইনক্লুড হয়, স্বাস্থ্যসেবাও ডেভেলপ হবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের দেশ থেকে প্রধান উপদেষ্টাই কিন্তু এই যে চিঠিতে উল্লেখ করা ছিল যে আমাদের যে এক্সিস্টিং ট্যারিফ রয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্রের পণ্য আমাদের দেশে আসবে এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতিটা কমানোর জন্য আমাদের এই যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে এবং যুক্তরাষ্ট্র আমদানি করবে, আমরা রপ্তানি করব আধুনিক যন্ত্রপাতি। সেই ক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই হবে ৯০ দিনে স্থগিত থাকুক আর না থাকুক। কিন্তু এইসব আধুনিক যন্ত্রপাতি স্বাস্থ্য খাতে আধুনিকতার ছোঁয়া দিতে পারবে কিনা এবং আমরা আধুনিক সেবা পেতে পারি কিনা? অবশ্যই আমেরিকান পণ্য, জার্মানির পণ্য, জাপানি পণ্য, এরকম কিছু দেশ আছে, এই সমস্ত ইকুইপমেন্টগুলো যে আমরা ব্যবহার করি, প্রথমত হলো এদের লাইফ বেশি হয়, লংজিভিটি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের আফটার সেল সার্ভিস কম। জি। সামগ্রিকভাবেই যদি চিন্তা করি, আমেরিকান ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট লাইক এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এক্স রে, আমাদের ক্যাথল্যাব, আমাদের অপারেশন থিয়েটার, এগুলো যদি আমেরিকানগুলো হয়, অন্যান্য দেশের সাথে অপেক্ষাকৃত লাইফ বেশি পাবে। এখানে কিন্তু একটা লাভ আছে। আরেকটা হলো অ্যাক্সেসরিজ কম লাগবে, তাই এটাও কিন্তু একটা লাভ আছে। অ্যাকুরেট হবে। ধরেন আমরা একটা ইসিজি কিনি, সব ইসিজি কিন্তু ভালো গ্রেডিং এর না। আচ্ছা, একটা ইসিজি কিন্তু প্রান্তিক লেভেলের টেস্ট। একটা ইসিজি করে ডাক্তারের ইএমওকে সিদ্ধান্ত নিতে হয় এই রোগীটা কার্ডিয়াক অ্যারেস্ট অর নট। এরকম ইসিজি একটা টোপোনিনাই দিয়ে নির্ণয় করে। সেই জায়গায় ভালো মানের ইসিজি খুবই জরুরি। সেরকম অনেক ইকুইপমেন্টই, মেডিকেল ইকুইপমেন্ট আমেরিকান হলে আমাদের জন্য অনেক ভালো হবে। এক্ষেত্রে ইকুইপমেন্ট চলে আসলো সাপোজ, এবং ইকুইপমেন্ট আগে যা ছিল, আমাদের যা যা প্রয়োজন তা এখন যুক্তরাষ্ট্র থেকে আমরা নিয়ে আসলাম। এই যে ইকুইপমেন্ট চালানোর জন্য আপনি এর আগেও বলেছিলেন যে আমাদের দক্ষ জনবল নেই এবং প্রশিক্ষণের অভাব, সেটার জন্য এখন থেকে কাজ করা উচিত কিনা? আমি মনে করি যতটুকু দক্ষতার অভাব আছে, ইকুইপমেন্ট হলে ওইটা হলো সামান্য। একটা হলো যে আমরা যদি খাবারের আয়োজন হয়, খাওয়ার লোকের অভাব নাই, অল্প সময়ের মধ্যে আমরা ওটা অ্যারেঞ্জ করতে পারবো। যেমন আপনার ধরেন আমাদের ডাক্তাররা এমনি কিন্তু অনেকটা প্রশিক্ষিত, যাদের অভাব আছে সেই সমস্ত ডাক্তার, নার্স বা অন্যান্য টেকনিশিয়ানগুলো আমরা ওই কোম্পানি আমাদেরকে ট্রেন করে দেয়। এখানে খুব বেশি ঝামেলা হবে না। পাশাপাশি ডাক্তারদের দক্ষতা ডেভেলপমেন্টের জন্য আমরা ওই আমেরিকান ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। জি। আরেকটি বিষয় রয়েছে যে আপনি জানেন যে আরএমজি সেক্টরে যে বন্ডেড লাইসেন্সের ফ্যাসিলিটিস রয়েছে, আর যেহেতু আরএমজি হচ্ছে আমাদের সবচেয়ে বড় এক্সপোর্টিং সেক্টর, সেক্ষেত্রে মেডিকেল ইকুইপমেন্টের পরে যদি আমাদের স্বাস্থ্যসেবা খাতে আধুনিকতার ছোঁয়া পায়, সেটিও তো বড় সেক্টর হতে পারে। আপনারা উদ্যোক্তা হিসেবে র মেটেরিয়াল আনার জন্য বন্ডেড লাইসেন্স ফ্যাসিলিটি দাবি করতে পারেন কিনা, অথবা আপনাদের চাওয়া রয়েছে কিনা?
এখানে আমি তো হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল চালাই, সেখানে আমাদের যে কিছু রিএজেন্ট তারপরে অন্যান্য সার্জিক্যাল জিনিস লাগে সেগুলোর জন্য সাপ্লায়ার কোম্পানিগুলো আছে, ওনাদের সাথে সমন্বয় করে সরকার অবশ্যই আমাদের একটা দিক নির্দেশনা দিবে। অনেকে আমাদের মতো যারা আমার চেয়ে বড় আছে তারা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে, আমরা সাধারণত কেমিক্যাল বা রিএজেন্ট আমরা নিজেরা ইম্পোর্ট করার মতো ক্ষমতা অর্জন করি নাই, কারণ একটা লেভেল পর্যন্ত অর্জন করতে হয়। যেমন আমি 2, 4, 5টা আইটেম আনি, আরগুলা কিন্তু আমার পোষায় না, যে আমার অত টেস্ট নাই। সেই জায়গায় যারা কর্পোরেট বা লেন্থ অফ সার্ভিস যাদের আছে তারা আরও বেশি লাভবান হবে। তবে সরকার যদি সুনজর দেয় এই খাত অনেক এগিয়ে যেতে পারে কিনা, এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ কিন্তু এখনও স্বাস্থ্যসেবা খাতে এত আধুনিকতার ছোঁয়া পায়নি, আপনার কি মনে হয় পেতে পারে? আমি আপনার সাথে একমত, আমাদের কোনো সাবজেক্টই 100% পায় নাই, কোনোটা 50% লেভেলে আছি, কোনোটা 70% লেভেলে আছি, কোনো ডিপার্টমেন্টই আপনার পিনপতন নিরাপত্তার মতো হবে না। যেমন কোনো এয়ারলাইন্স যদি বলে যে আমাদের 5 বছরে একটা ক্রাশ হয়, তাহলে কি ওই এয়ারলাইন্সে কাস্টমার থাকবে, যাত্রী থাকবে? আমাদের সেরকম একটা সময় যেতে হবে, যেমন বিদ্যুৎ যাবে না, আমাদের কোনো চিকিৎসা ফেল করব না, মানুষের সন্তুষ্টিতে যাওয়ার জন্য আমাদের অ্যাটিটিউড, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের ট্রেনিং, আমাদের বিহেভিয়ার সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। অর্থাৎ সকল ডিপার্টমেন্টই কিন্তু করতে হবে, শুধু মেডিকেল ডিপার্টমেন্ট না, আপনার অন্যান্য সার্ভিস সেক্টরগুলো যেগুলো আছে সেখানেও কিন্তু কমতি আছে। সেই জায়গায় আপনি আজকে দেখবেন নীলফামারীর একটা রিপোর্ট কিন্তু হয়েছে আপনাদের মিডিয়াতে, যে 175 জন ডাক্তারের মধ্যে 157 জনই পোস্ট খালি, এগুলো পূরণ করতে হবে। 200 পোস্টের মধ্যে 200 উপজেলার 200 ডাক্তারের মধ্যে দেখা গেছে 57 জন নাকি 47 জন আছে, মানে 25% আছে। এত ডাক্তার শূন্যতা কেন? মূল কারণ এটা নিয়োগের অভাব, আমি মনে করি সরকারের নিয়োগের অভাব, বাজেটের অভাব। আমরা যদি 1 to 1.5 আমরা টোটাল বাজেটের আমরা যদি বাজেট দিই স্বাস্থ্য খাতে, এটা হবে না। সারা পৃথিবীর উন্নত দেশগুলো কত পার্সেন্ট দিচ্ছে? তারা 4-5% দিচ্ছে, 6% দিচ্ছে, আমরা কেন 1.5% দিচ্ছি? আমাদের বাজেট বাড়াতে হবে, নেতৃত্ব সৎ নেতৃত্ব নিয়ে যেতে হবে, এবং বিচক্ষণ নেতৃত্ব, যে নেতৃত্ব একদিকে সৎ হবে, তারা অন্যায় করবে না, অন্যদিকে বিচক্ষণতা লাগবে। আচ্ছা, বাজেট বাড়ানোর পাশাপাশি আমরা যেটা দেখেছি বিশ্বের অন্যান্য দেশে ডাক্তারদের আসলে পড়াশোনার যে লেন্থ সেটা কিন্তু এত বড় না। আমাদের দেশের ডাক্তারদের আজীবনই পড়তে হয়, আপডেট থাকতে হয়, ডাক্তারের প্রফেশনটা এরকম। দেশ ভেদে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। আমাদের দেশের ডাক্তার হওয়াটা কিন্তু অনেক চ্যালেঞ্জিংও বটে। পড়াশোনা এটা প্রচার, তাহলে এটা যদি দ্বিমত পোষণ করে তাহলে ডাক্তারি পেশায় আগ্রহী হচ্ছে না কেন? আপনার সারা পৃথিবীতেই ডাক্তাররা পড়বে, এটাই স্বাভাবিক। সারা পৃথিবীতেই আর্কিটেক্টরা পড়বে, ইঞ্জিনিয়াররা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু একাডেমিক যে এডুকেশনটা সেটার লেন্থ আমি বলছি, যেমন ডাক্তারি পড়া প্রথমে এমবিবিএস, তারপর হচ্ছে অন্যান্য ডিগ্রি, যে আনুষঙ্গিক ডিগ্রিগুলো অন্যান্য জায়গার চেয়ে কঠিন, কারণ মানুষের জীবন নিয়ে খেলা। আপনাকে প্রতিনিয়ত পড়তে হবে, প্রতিনিয়ত তো আমাদের চিকিৎসা উন্নত হচ্ছে, এবং প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে অনেক বড় ভাইরাস, ব্যাকটেরিয়ার থাবা আসতেছে, প্রাকৃতিক ডিজাস্টার আসতেছে, এবং নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। সেখানে মোকাবেলা করার জন্য তো সবসময় অধ্যয়নে থাকতে হবে। আপনি দেখেন একটা সচিবও কিন্তু সবসময় লেখাপড়া করে। আপনি সচিবগিরি করতে হলে তার লেখাপড়ার প্রয়োজন আছে, তার জানতে হবে ওয়ার্ল্ড সম্পর্কে, জানতে হবে আইন সম্পর্কে। অতএব সবসময় তার ক্রিয়েটিভ মনোভাব নিয়ে কাজ করতে হবে। এবং চিকিৎসা বিজ্ঞান একটি ডাইনামিক সায়েন্স, এবং এটা সবসময় পরিবর্তনশীল, এই জন্য অবশ্যই থাকতে হবে। আমরা আশা করি ডাক্তারের যে শূন্যতা আছে সেটা পূরণ হবে। এখন আসি ডাক্তার বাদ দিয়ে রোগী নিয়ে। আপনি জানেন যে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশে ফার্মেসি খোলা হবে, পাবলিক ফার্মেসি। 250টি পণ্য 1/3 দামে দেয়া হবে। এই যে উদ্যোগটি, এটি আরও আগে আসা উচিত ছিল কিনা, আর যদিও উদ্যোগ নেওয়া হয় এটি বাস্তবায়ন করা কতটুকু জরুরি? আমি প্রথমত বলবো যে এই চিন্তাকে আমি প্রথমেই সাধুবাদ জানাই। কেন 250 পণ্যকে যদি আমরা 3 ভাগের 1 ভাগে করতে পারি, তাহলে বিশেষ করে গরিব মানুষগুলা, প্রান্তিক লেভেলের মানুষগুলা সার্ভিস পাবে। এখন এইটা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় যে প্রাইভেট কে এনকারেজ করতে হবে। আচ্ছা, এতগুলো শুধু যে সরকারের পক্ষে আমি মনে করি না 2-4-6 মাসের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে ফার্মেসি করা সম্ভব, ওয়ার্ড লেভেলে ফার্মেসি করা সম্ভব। তো সেই জায়গায় আমি মনে করি প্রাইভেটদের অন্তর্ভুক্ত করলে, আর যদি ডিজিটাল ভাউচারের ব্যবস্থা করে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মধ্যে মানসিকতাই হলো অসততা। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, একটা অসততা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে থাকেই।
আমার মধ্যেও থাকতে পারে, এটা সরকার আমাদের দেখবে। কিন্তু আমরা মনে করি যে, আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রান্তিক লেভেলে পৌঁছানোর জন্য বেসরকারিকে অন্তর্ভুক্ত করে যদি একটা ডিজিটাল ভাউচার, একটা ফার্মেসি দেবে, তার কম্পিউটার থাকবে না, এটা হইতে পারে না। হইতে পারে যে একটা সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা অথবা একটা সফটওয়্যারের ব্যবস্থা করবে, সে একটা ভাউচারের মাধ্যমে টাকা নেবে, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো দূর হবে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ডিজিটাল ভাউচার, এটি হচ্ছে আসলে আমি বলছি রক্ষণাবেক্ষণ লেভেলে, প্রান্তিক লেভেলে সবাই যেন এই 250টি পণ্য, এবং এই 250টি পণ্য কিন্তু বেসিক নিড, এবং এই বেসিক নিডটা ফুলফিল হয় কিনা, সবাই এটা পায় কিনা, এটি নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে? কারণ এর আগে অনেক প্রজেক্ট এসছে, চালুও হয়েছে, কিন্তু প্রান্তিক লেভেলে কিন্তু সেই সেবাটা পায় না। এটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে 250টা পণ্য ধনী মানুষেরও দিবেন না গরিব মানুষকেও দিবেন। তাহলে যদি সবাইকে যদি একই দেন, তাহলে তো এটা এমআরপি সেট করে দেওয়া যায়। আচ্ছা, আর যদি সবাইকে না দিয়ে নির্দিষ্ট প্রার্থীকে দেন, তার একটা আইডেন্টিফিকেশন থাকা লাগবে। যেমন একটা সরকারি সাহায্য পাইতে হলে আমাদের এনআইডি লাগে। এই যে আমরা সরকারি যে বিভিন্ন ভাতাগুলা, এনআইডি লাগে, তার একটা সার্টিফিকেশন লাগে, মেম্বার চেয়ারম্যানরা তাকে আইডেন্টিফাই করে, তার জন্য সুপারিশ করে, তারপরে একটা কার্ড পায়। আবার এও কিন্তু আছে যে চেয়ারম্যান মেম্বাররা সুবিধাজনকভাবে ওই ভাতাগুলা জয়েন্ট ভেঞ্চারে নেয়, মানে একটা গরিব মানুষকে দেয়, সেটার থেকে ভাগ নেয়। এই যে দুর্নামটা, এই দুর্নাম থেকে বেরিয়ে আসার জন্য পদ্ধতি তৈরি করতে হবে যে 250 পণ্য কে পাবে, গরিব মানুষ পাবে না সবাই পাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আগে আলোচনা করেছি অনেকবার হেলথ কার্ড নিয়ে। হেলথ কার্ড যদি হয়ে যায় তাহলে তো সব সমস্যার সমাধান হয়েছে, ওই হেলথ কার্ড দেখিয়ে সবগুলো পণ্য পেয়ে যেতে পারে। আমরা হেলথ কার্ড নিয়ে আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। লোকমান ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে এই 250টি পণ্য যেন প্রান্তিক লেভেলে সবাই পায় 1/3 দামে, তার জন্য একটি কার্ড ব্যবস্থা করা যায় কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেক দিন যাবৎ স্বাস্থ্য বিমার দাবি করে আসছি, আপনি অনেকবার বলে গিয়েছেন, এই স্বাস্থ্য বিমায় তো স্বাস্থ্য কার্ডের সাথে, হেলথ কার্ড বলা হয় যেটিকে, সেটির সাথে লিঙ্ক থাকতে পারে। আপনার মতে এই কার্ড, সার্বজনীন কার্ড দিয়ে কি কি সুবিধা পাওয়া যেতে পারে স্বাস্থ্যসেবা খাতে? ধন্যবাদ আপনাকে। যে আমাদের তো একটা সীমিত আয়, আমি প্রথমেই কিন্তু বলছি যে এটা যদি সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে সহজ, আর যদি সবার জন্য উন্মুক্ত না থাকে, যে আমরা শুধু গরিব মানুষকে দেব, তাহলে অবশ্যই সকল উপজেলা নির্বাহী অফিসারের আন্ডারে প্রান্তিক লেভেলের লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা কার্ড দিয়ে দিতে পারি। আবার কার্ডও এই গরিব মানুষগুলোও কিন্তু দুষ্ট, এই ফার্মেসির থেকে নেবে, আবার ওই ফার্মেসির থেকে নেবে, আজকে নেবে আবার কালকেও নেবে। এগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে যে এটা কার্ডের আওতায়, অথবা হেলথ সেন্টার যেখান থেকে দিবে, ধরেন 10টা ফার্মেসি যদি অ্যালোকেট করা থাকে বা ডিফাইন করা থাকে যে তারা বেচার এই দামে বিক্রি করবে, এগুলোকে ডিস্ট্রিবিউশন ওই হেলথ সেন্টার থেকে করতে হবে। আবার ওখানেও কিন্তু সুপারভিশন করতে হবে। আমাদের তো দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে শাস্তির আওতায় আনতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি একটু ডিজিটাল ভাউচার নিয়ে কথা বলেছেন। ডিজিটাল ভাউচার থাকলে তো এই কার্ডে কেউ এক ফার্মেসি থেকে নিয়ে আরেক ফার্মেসিতে গেলে তো সেটা বোঝা যাবে, সেন্ট্রাল সার্ভার যদি থাকে তাহলে ডেটাবেস যদি থাকে। কিন্তু আসলে কি এত বড় কাজ করা সম্ভব আমাদের? এত তাড়াতাড়ি সম্ভব না। পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, নতুন বাংলাদেশ। না, এটা করতেও হয়তো আমার ধারণা, আপনি যদি সেন্ট্রাল সার্ভারের মধ্যে আপনি বাংলাদেশের সকল ফার্মেসিকে নিয়ে আসতে চান, আমার মনে হয় 2-3 বছর সময় লাগবে। তো আচ্ছা, তার চাইতে এখন তাৎক্ষণিক একটা ব্যবস্থা হইতে পারে, স্থায়ী একটা ব্যবস্থা হইতে পারে। তাৎক্ষণিক ব্যবস্থার জন্য 2-3 মাস 6 মাস লাগতে পারে। আরেকটা হলো 2-3 বছর সময় লাগতে পারে। সেই জায়গায় সরকারের 2 ধরনের বাজেট নিয়ে কাজ করতে হবে, টার্গেট নিয়ে কাজ করতে হবে, এবং নেতৃত্বে কারা দিবে। সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা মনে করি, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান চালাই, সেখানে একুরেট কাজ করা কিন্তু খুব কঠিন। এই নেতৃত্ব কায়েম করা অনেক বড় কঠিন হলো যে আমরা বেশিরভাগ মানুষ
ডিসিপ্লিনে নাই, আচ্ছা, সিস্টেমে নাই। আমি আর রাজনৈতিক সমালোচনা করতে চাই না, আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমার উপলব্ধিটা আপনাকে বললাম। সে জায়গায় নেতৃত্ব যত মানে স্ট্রিক্ট মানে পরিশীলিত হবে ততই ভালো হবে। যেমন 250 আইটেম, সেটা যদি সবার জন্য হয় তাহলে এমআরপি করে দিতে পারে, এই দামে বিক্রি করতে হবে এমআরপি। আরেকটা হলো যদি প্রান্তিক লেভেলের জন্য হয় তাহলে এইটা সরকারের প্রত্যেকটা উপজেলাতে লিস্টেড আছে, ওখানটা আইডেন্টিফাই করে যদি আমরা তাদেরকে কার্ড দিতে চাই তারাই এই দামে পাবে। এবং এই ওষুধগুলো কিন্তু সবসময় পাবে না, আবার গরিব মানুষগুলোর দিকেও খেয়াল রাখতে হবে, ওরা কিনে নিয়ে আবার বেচে বাইরে বিক্রি করে। যার নিশ্চয়ই যদি একটা বিশেষ মহলের জন্য হয় তাহলে কিন্তু ধনী মানুষও চিন্তা করবে যে ওই পয়সায় পাওয়া যায় কিনা। জি, এখনো যেহেতু শুরু হয়নি, আপনি অবশ্যই ভালো দিকগুলো অসুবিধাগুলো আগে থেকে বলছেন। জি জি জি। এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এই কার্ড দিয়ে শুধু আমি 250টি পণ্য ছাড়াও আপনি জানেন যে ওষুধ সেবা ছাড়াও প্রাথমিক যে চিকিৎসাটা যেটা ক্লিনিকে হয় সেটার ব্যবস্থাও করা যায় কিনা। বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই বেসিক যে প্রাথমিক জ্বর, মাথা ব্যথা এগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্রি সার্ভিস রয়েছে, প্রাথমিকভাবে ক্লিনিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা এই কার্ডের মাধ্যমে ব্যবস্থা করা যায় কিনা, এটাও কি সময় সাপেক্ষ ব্যাপার? ইতিমধ্যে তো সরকার, এই যে নতুন সরকার এসে স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে আসতেছে, ইতিমধ্যে কিন্তু আসছে যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে তারা ক্লিনিক করবে। আপনি যেটা এর আগে বলেছেন, ডে ক্লিনিক করবে, ডে নাইট ক্লিনিক করবে। সেখানে 11 জন বা 11 জনের একটা টিম থাকবে, ডাক্তার থাকবে, কতগুলো ঔষধ থাকবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এই সেন্টারগুলোকে যতগুলো মানে প্রথমত হলো যে আমরা এমপ্লয়ি সংকট রাখা যাবে না, দ্বিতীয়ত হলো আপনার মেডিসিন বা অন্যান্য যা দরকার সেগুলোকে পরিপূর্ণতা দিতে হবে। তাহলে শুরু করলেই আস্তে 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 আমাদের সমস্যা আসবে, আমরা কারেকশন করব, এটাই তো কাজ। এইভাবে আস্তে আস্তে একটা সময় আমরা এক সুস্থ লেভেলে যাব। যেমন মনে করেন যে একটা হাসপাতালে 10 জন ডাক্তার পোস্টিং থাকার কথা, সেখানে আছে 3 জন, এটা তো দুঃখজনক। তাহলে 10 জনের কাজ কিন্তু 3 জন পারবে না, আর সবাই সেবা পাবে না, যারা ইমার্জেন্সিতে আছে তারাও তো সেই সেবাটা পাবে না। জি জি জি, আমি মনে করি এইভাবে ব্যবস্থা করলে ভালো হবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে লোকমান ভাই, আপনি জানেন যে আসলে চিকিৎসা সেবাটা আসলে প্রান্তিক লেভেলেই সবচেয়ে বেশি প্রয়োজন গরিবদের জন্য। আসলে আপনার স্বাস্থ্য সেবা খাতের উদ্যোক্তারা কি করছেন, অথবা আপনারই প্রতিষ্ঠান গরিবদের জন্য কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? আমাদের আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অ্যাসোসিয়েশনগুলা খুব বেশি এই সমস্ত ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ না, এগুলা কম আছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দেশটাকে ডেভেলপ হইতে হবে, আমারও একটা অংশগ্রহণ থাকা উচিত। আমার এখানে আমি যা করেছি, যেমন আমার তো বেসরকারি প্রতিষ্ঠান, 700 থেকে 1500 টাকা আমাদের ডাক্তারদের ভিজিট, সেইখানে আমি 200 থেকে 300 টাকায় গরিব মানুষের জন্য ব্যবস্থা করেছি। আমার এখানে ইমার্জেন্সি ডাক্তারদের ভিজিট হলো 200 টাকা, 50 টাকায় আমি ভিজিট করে রাখছি। আমি ফ্রি দেই না সাধারণত। যার টাকা নাই, যে যদি বলে বাবা আমার টাকা নাই, তখন তাকে ফ্রি দেখানোর অর্ডার আছে। 50 টাকায় দেখাচ্ছি এমবিবিএস ডাক্তার, 200 থেকে 300 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসর লেভেলের ডাক্তার দেখাচ্ছি, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কনসালটেন্ট লেভেলের ডাক্তার দেখাচ্ছি। এবং আপনি আরও খুশি হবেন যে অর্ধেক মূল্যে আমি টেস্টের ব্যবস্থা করেছি। আমি যে জনগণের জন্য করছি না তা কিন্তু না, কিন্তু ঢালাওভাবে আমি পারি না। এবং আপনার পাশাপাশি আমার মনে হয় যে স্বাস্থ্য খাতের সব উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত, এবং যেন সবাই যদি এগিয়ে যায় তাহলেই তো সবাই এরকম সুবিধা পাবে। সবাইকে এগিয়ে যাওয়ার জন্য একটা নেতৃত্বের প্রয়োজন, ওই নেতৃত্ব সরকারকে কায়েম করতে হবে। আমাদেরকে আহ্বান করে আমাদের ডেকে বলতে হবে যে আপনারা কি পারেন, তখন আমরা আমাদের ভিউ জমা দেব, অ্যাপ্রুভ করবে, আমরা কাজ করব। জি, আমরা আশা করি যে সরকার এই বিষয়ে অবশ্যই আগ্রহী হবে, এবং এক্ষেত্রে তো স্যাক্রিফাইস করছেন আপনারা, এবং সরকার সেই সুবিধাটা নিয়ে হয়তো স্যাক্রিফাইস করতেছে না, দেশের জনগণের দেশ উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে চাই। জি, খুব ভালোভাবে বলেছেন যে এবং দেশের জনগণের উন্নয়নের জন্য, স্বাস্থ্য সেবার জন্য আপনারা এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন, এবং সরকার যেন সেটা আন্তরিক হয় সেটা আমরা চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ, ইটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।